এই সমিতির কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না। আজকে এখানে এসে অনেকদিন পর বরিশালের ভাষায় অনেকের সাথে কথাবার্তা শুনে বলতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়ে তারা এই সভার আলোচনা করেছেন। মেজর এম এ জলিল বৃহত্তর বরিশাল বাংলাদেশেরই গর্ব, সেক্টর কমান্ডার, কিন্তু অবহেলিত। রাজনৈতিক অঙ্গনেও তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন এক সময়, কিন্তু ধীরে ধীরে বরিশালবাসী তাকে ভুলে গিয়েছে, বাংলাদেশের মানুষ অনেক আগে ভুলে গিয়েছে। ভুলিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো। স্বাধীনতার অব্যবহিত পরে যেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেছে, তারাই এসে জাতীয় বীরদেরকে পাদপ্রতিবে আড়ালে পাঠিয়ে দিয়েছে, আর তাদের স্থান দখল করেছে কিছু সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা। 1971 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000। আওয়ামী লীগ আমলে সেটি বাড়তে বাড়তে 2.5 লক্ষে পরিণত হয়েছে। সরকারের 16 জন সচিব ভুয়া মুক্তিযুদ্ধ রূপে প্রমাণিত হয়েছেন, কিন্তু কোন শাস্তি তাদেরকে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধে ভুয়া মুক্তিযুদ্ধ হওয়া যে কত বড় একটা অপরাধ, এটি সরকারের কাছে ছেলে খেলার বিষয় ছিল। অথচ এটি দেখে যে কোনো মুক্তিযোদ্ধার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এইভাবে যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না, তাদেরকে এইভাবে সম্মানিত করা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করার সামিল। এই বিগত পলাতক সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা সংসদ নিয়েছেন, মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন, অথচ মুক্তিযুদ্ধের কালে তার বয়স ছিল মাত্র 9 বছর। এটাও যেহেতু মন্ত্রী ছিলেন, কেউ আর পরীক্ষা করে দেখায় প্রয়োজন বোধ করেন। মুক্তিযুদ্ধ একটি ছেলে খেলার বিষয়ে পরিণত হয়েছে 72 সাল থেকে এই গত 2.5 মাস অবধি। জলিল একজন প্রকৃত বিপ্লবী ছিলেন। বিপ্লবীর হওয়ার প্রথম শর্ত হলো যে তিনি সকল অন্যায়ের প্রতিবাদ করবেন। মেজর জলিল কেবলমাত্র 71-এ প্রতিবাদ করেছেন সেটি নয়, স্বাধীন বাংলাদেশেও তিনি প্রথম প্রতিবাদকারী হিসাবে প্রথম সাজা ভোগ করেছেন, প্রথম রাজবন্দী হয়েছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী তিনি। পাকিস্তানে একটি সাজোয়া রেজিমেন্টের কর্মরত ছিলেন, পরে সেখান থেকে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার সাথে 71 সালে আমার প্রথম দেখা, মে মাসের প্রথম দিকে বনগাঁ শহরে তৎকালে ভারতীয় সেনা কর্তৃপক্ষ একটি আঞ্চলিক ক্ষুদ্র সভার আয়োজন করেছিলেন। সেখানে প্রথম মেজর জলিলকে দেখলাম। তাকে নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন নুরুল হুদা, আমাদের প্রিয় হিরু ভাই। সেখানে দেখলাম টকবকে এক যুবক, প্যান্ট শার্ট পরা, স্মার্টলি ড্রেস। তার সাথে পরিচিত হলাম। তিনি বললেন যে আমি ছুটিতে এসেছিলাম, সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। এরপর কিছুদিন পরে দুটি লঞ্চে করে অস্ত্রশস্ত্র নিয়ে বরিশালের মুক্তিযোদ্ধারা বরিশালে রওনা করেছিলেন ভারতীয় অঞ্চল থেকে। পথের মধ্যে সরু একটা খালের মধ্যে পাক বাহিনী তাদেরকে পুশ করে এবং দুটি লঞ্চই ডুবিয়ে দেয় এবং সব অস্ত্রশস্ত্র তারা দখল করে। মেজর জলিল পিছনের লঞ্চে থাকায় পানিতে লাফিয়ে পড়ে কোন রকমের জীবন রক্ষা করেন। তার কয়েকদিন পরেই তিনি বেনাপোলে আসেন। সেদিন বেনাপোল ভিজিট করতে এসেছিলেন আমার ইউনিট, প্রথম ইস্ট বেঙ্গল ভিজিট করতে এসেছিলেন তৎকালীন প্রধান সেনাপতি কর্নেল ওসমানী। আমি তার জন্য একটা মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলাম বেনাপোলে। সেখানে মেজর জলিল এসে তার 2 দিন আগের ঘটনার বিবরণ দিলেন, কিভাবে অস্ত্রগুলো পাওয়া যায়, কিভাবে পাক বাহিনী আক্রমণ করে দুটি লঞ্চকে। আমাদের সেনাবাহিনী প্রধান অত্যন্ত ক্ষেপে গেলেন। তাকে সকলের সামনেই তুমুল বাক্যবাদে জর্জরিত করলেন
এবং যতবার মেজর জলি স্যার আমাকে অস্ত্র দিতে হবে, অস্ত্র ছাড়া আমি কিভাবে যুদ্ধ করবো, আমাকে বরিশালে যেতে হবে। কিন্তু প্রধান সেনাপতি মাঝে মাঝে বিগড়ে যেতেন এবং তার খুবই উদাহরণিত হয়েছিলেন এবং সবার সামনে মেজর জলিকে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। কিন্তু মেজর জলিলের ছিল অসীম ধৈর্য, তার মুখের হাসি একটু বিলীন হয়নি। তিনি আস্তে আস্তে একই তার দাবি অস্ত্র দিতেই হবে, অস্ত্র ছাড়া আমি বরিশালে যাবো না। তার চাপের মুখে এক সময় প্রধান সেনাপতি প্রতিষ্ঠ হয়ে বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা চিন্তা করে দেবো, আই থিংক অ্যাবাউট ইট। শেষ পর্যন্ত তিনি অস্ত্র আদায় করে আবার গেলেন। এরপর আর 9 মাসের মধ্যে যুদ্ধে দেখা নাই। এক সময় শুনতে পেলাম তাকে বন্দী করা হয়েছে। কেন বন্দী করা হয়েছে? ভারতীয় বাহিনী যশোর খুলনা অঞ্চলে সম্পদ, সেনাবাহিনীর সম্পদ, মিল কারখানার সম্পদ লুট করে তাদের দেশে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাহসী সন্তান ওই অঞ্চলে সেক্টর কমান্ডার হিসেবে তীব্র প্রতিবাদ জানান এবং ভারতীয় বাহিনীকে বাধ্য করেন যে তারা যেন আর লুটপাট না চালাতে পারে, যা নিয়েছে নিয়েছে, পরবর্তীতে যারা লুটপাট না করতে পারে সেজন্য তিনি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এটি তৎকালীন বাংলাদেশ সরকারের পছন্দ হয়নি। তারা প্রতিবেশী রাষ্ট্রকে ত্রাণকর্তা রক্ষাকর্তা মনে করেছেন। এই যুদ্ধ যে বাঙালিদের যুদ্ধ, 9 মাসের মধ্যে 8.5 মাস আমরা যুদ্ধ করেছি, 15 দিন ভারতীয় বাহিনী যুদ্ধ করেছে, এটি তারা ভুলেই গিয়েছে। এই যুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ এবং বাঙালিরা বীর বিক্রমে সেদিন যুদ্ধ করেছে। ভারতীয় বাহিনী অংশগ্রহণ না করলেও আমরা হয়তো কয়েক মাস পরে দেশটা স্বাধীন করতে সক্ষম হতাম। অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে। কয়েকদিন পরে আমি ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম। কয়েক মাস বা 2-1 মাস পরেই আমাকে বলা হলো যে একটা হেলিকপ্টার নিয়ে যশোরে যেতে হবে, সেখান থেকে একজন বন্দীকে ঢাকায় নিয়ে আসতে হবে। তা আমি পরিচয় জানতে চাইলাম, বললে যে মেজর জলিলকে ঢাকায় আনতে হবে। আমি আজকে আমার পছন্দ হয়নি, এবার তবু সেনাবাহিনীর নির্দেশ যেতে হবে। সকালবেলা, পরদিন সকালবেলা যশোর ক্যান্টনমেন্টে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে সেই যে 71 সালে যে টকবকে যুবক, তার সেই ম্রিয়মান মুখ, মলিন বদন, বড় বড় দাড়ি, চুল লম্বা হয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে। আমি যে তাকে স্যালুট করলাম, তিনি আমার সিনিয়র ছিলেন, তাকে স্যালুট করে বললাম যে আমি আসছি আপনাকে নিয়ে যেতে। তিনি একটু হাসলেন, আমি তার সাথে কোলাকুলি করলাম। তারপর হেলিকপ্টারে বসে তাকে আমি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি সম্পূর্ণ অজানা ছিল তার কাছে। আমি তাকে অনেক সাহস দিলাম। তাকে বললাম যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে প্রতিবাদ মুখর হয়েছে এবং দুঃশাসনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এতে করে একদিন আপনি যে প্রতিবাদ শুরু করেছেন এটি একসময় জনগণের অত্যন্ত প্রশংসা পাবে। আপনি মন খারাপ করবেন না। আমাদের এই 45 মিনিটের হেলিকপ্টার ভ্রমণের ফলে ধীরে ধীরে তিনি খুবই চাঙ্গা হয়ে আসছেন এবং তাকে নিয়ে আমি আমাদের অফিসার নিয়ে আসলাম ঢাকা ক্যান্টনমেন্টে। তাকে একটি কক্ষে স্থান দিলাম এবং পরবর্তী মাস 2 তিনি আমাদের হেফাজতেই ছিলেন। প্রায় প্রতিদিনই তার সাথে গল্প সল্প করতাম এবং তার সেই জড়তা, তার সেই যে মনের মধ্যে যেসব দুর্বলতা ছিল, আস্তে আস্তে সব কেটে গেল। কিছুদিন পরেই দেখলাম যে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল নামে একটি বিরোধী দলের সৃষ্টি করেছেন। সেখান থেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের অনেক নেতারা, এর প্রধান নেতা ছিল সিরাজুল আলম খানও এর প্রধান উদ্যোক্তা ছিলেন। ধীরে ধীরে এই সেক্টর কমান্ডার মেজর জলিলের নাম সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে গেল। একজন প্রতিবাদী যুবক হিসাবে, একজন দেশপ্রেমিক নেতা হিসাবে তিনি ক্রমান্বয়ে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন এবং তৎকালীন জাসদ ছিল একটা প্রকৃত বিরোধী দল, বিপ্লবীদের দল। দেশের প্রধান প্রধান মুক্তিযোদ্ধা, যুবক, তরুণ, তারা সবাই এই দলটি গঠন করেছিল। পরবর্তীকালে তাদের কয়েকজন নেতার ভুল পদক্ষেপের ফলে ও বিভ্রান্তকারিতার কারণে, আবল তাবল প্রোগ্রাম দেওয়ার কারণে এই দলটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। কিন্তু
এই 72 সালে ফ্যাসিস্ট দলটিকে প্রথমবারের মতো শক্তভাবে প্রতিরোধ করেছিল এই দল জাসদ। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে এবং এটি সম্ভব হয়েছে মেজর জলিল এবং আসমর রবের নেতৃত্বের ফলে। মেজর জলিলকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেনাবাহিনীতে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে, কিন্তু এই কোর্ট মার্শাল থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন। বোঝাই গেল যে তিনি যা কিছু করেছেন দেশের স্বার্থেই করেছেন এবং সামরিক বাহিনী তার স্বীকৃতি দিয়েছে। পরবর্তীকালে মেজর জলিল কেন জানি না জাসদের রাজনীতি থেকে হারিয়ে গেলেন, পরে নিজেও একটি দল গঠন করেছিলেন। কিন্তু 1971 সালে একটা সেক্টর কমান্ডার হিসাবে তিনি যে সাহসিকতা ভূমিকা রেখেছিলেন এটিকে পরবর্তীকালে সরকার একেবারেই গুরুত্বই দেয়নি, যার ফলে তিনি একমাত্র সেক্টর কমান্ডার যাকে এই প্রত্যেকটি সেক্টর কমান্ড সকল সেক্টর কমান্ডারকে বীরত্তম খেতাব দেওয়া হয়েছে, কিন্তু মেজর জলিলকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করার কারণে রাজনৈতিক কারণে তাকে বীরত্তম খেতাব থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকের এই সভা থেকে আমরা দাবি করব এবং পরবর্তীকালে আমরা বিএনপি নেতারা আমরা এখানে যারা আছি যদি আমাদের সভায় সুযোগ আসে আমরা চেষ্টা করব অবশ্যই যাতে মেজর জলিলকে বীরত্তম খেতাবে আবার এই বীর সন্তানের নামে কোন গুরুত্বপূর্ণ স্থাপনাও নেই। তার নামে খালি বরিশাল অঞ্চলে বাবুগঞ্জে একটি ক্ষুদ্র একটি সেতু নির্মাণ করা হয়েছে, অত সেখানে মহিলাদের নামে ক্যান্টনমেন্ট, রাজবংশের রাজপুত্র রাষ্ট্রকন্যাদের নামে ক্যান্টনমেন্ট এবং নানান ধরনের স্থাপনা সরকারি স্থাপনার নামকরণ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে মেজর জলিল সম্মান পাননি এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে। এই ফ্যাসিস্ট সরকার এখন আর নাই, বাংলাদেশের জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব জাতীয়ভাবে মেজর জলিলকে সম্মানিত করা হোক। আজকে আপনারা একটা ভালো দাবি জানিয়েছেন, বরিশালে একটি বিমানবন্দর আছে, আমরা সবাই দাবি করি এই বিমানবন্দরটি মেজর জলিল। যে জাতি বীরদেরকে সম্মান করতে জানে না সেই জাতি অত্যন্ত হতভাগা। ধীরে ধীরে আমরা একটা হতভাগ্য জাতিতে পরিণত হতে চলেছিলাম। এই হরবরের সময় আমি আক্ষেপ করেছি যে কোথায় গেল 71 সেই তরুণেরা, দুঃসাহসিক যোদ্ধারা যারা জীবন বাজি রেখে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। আর কি এই তরুণ সমাজ জাগ্রত হবে না? আমাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু জুলাই আগস্ট মাসে এই বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালিরা সাহসী জাতি, বীরের জাতি। বীর সংগ্রামের ফলে এই ফ্যাসিস্ট সরকার, লুটেরা সরকার দেশ ছেড়ে চালাতে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের জন্য আবার একটা সুযোগ এসেছে। অনেকেই বলে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। যাই হোক, আমরা আশা করি এবার যেন আর আমাদেরকে কেউ পদানত করতে না পারে। আমরা যেন প্রকৃতভাবেই আমরা যেন যেই জন্য 71 সালে জাতি যুদ্ধ করেছে সেই স্বাধীনতা যেন ব্যর্থ না হয়। একইভাবে যে বৈষম্য দূর করার জন্য এবং এই দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য জুলাই আগস্টে যে বিপ্লব সাধিত হয়েছে এটি যাতে হারিয়ে না যায়, প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এটি যাতে ভণ্ডুল না হয়ে যায়, সেজন্য প্রত্যেকটি নাগরিককেই ভূমিকা রাখতে হবে। এবং অবশ্যই 71 মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত রয়েছেন, 71 সেই বীর প্রজন্ম, আমরা সবাই বুকে রক্ত দিয়ে হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো।